আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমব্রায়োলজি। ওকে, এমব্রায়োলজি একটা ভাস্ট চ্যাপ্টার এবং এখানে অনেক কিছু আছে, অনেক কিছু নিয়ে আলোচনা করা যায়। বাট আমাদের যেটা প্রয়োজন আমরা সেই অংশটুকু নিয়েই শুধু আলোচনা করব। আমি আজকে আছি, আমি ডক্টর রাফিউল হক, এবং প্রথমে মেরি লিংককে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজনের জন্য, যে তারা আমাকে সুযোগ করে দিয়েছে একটি লেকচারের প্রয়োজন দেওয়ার জন্য। আচ্ছা, এখন আসা যাক যে এমব্রায়োলজিতে আসলে আমাদেরকে কি পড়তে হবে, কেন আমরা পড়ব, এবং আমরা এই আলোচনার মাধ্যমে আমাদের এক্সামে কি ধরনের সুবিধা পাওয়া যাবে এবং কি ধরনের প্রশ্ন এসে থাকে এটা। আচ্ছা, যেহেতু এটা অনেক বড় একটা আলোচনা, প্রথমে মনে রাখতে হবে আমরা প্রয়োজনীয় অংশটুকুই শুধু আলোচনা করব, এবং যেটা খুব বেশি সেটা আমরা করব না। আচ্ছা, তাহলে আলোচনার শুরুতেই একটা বিষয় আমাদেরকে জেনে নিতে হবে, সেটা হচ্ছে কেন আমরা এই ডিসকাশনটা করছি। ওকে, তাহলে ডিসকাশনের কারণটা কি আমরা একটু জানি। প্রথমে মনে রাখতে হবে যে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে একটা ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করা। আচ্ছা, এই উদ্দেশ্যটা কি? একটা ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করা। মনে রাখবেন যে অ্যানাটমির যে কোনো অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করা। আমরা অ্যানাটমিটা কেন পড়ি? কারণ এটা একটা অ্যাপ্লাইড একটা কাজ আছে। আমরা জানার পরে তো এটাকে আমরা অ্যাপ্লাই করব। সো আমাদের হিউম্যান বডিতে কোন স্ট্রাকচার কিভাবে আছে এবং আমরা কিভাবে সেটাকে ইন্টারভেনশন করতে পারি সেই বিষয়টা। তার মানে মনে রাখতে হবে যে ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করার কোনো বিকল্প নেই। আচ্ছা, সো অ্যাজ আওয়ার এইম ইজ সিমিলার। আচ্ছা, তারপরে আসেন লার্নিংয়ের প্রসেসটা যদি রিপিটেডলি হয় এবং আমরা বারবার একটা ছবি দেখি, বারবার একটা ইমেজ আমরা তৈরি করি আমাদের ব্রেনের মধ্যে, একটি ভিডিও আমরা দেখি, তাহলে সেটা জানা আমাদের জন্য ইজি হয়। আচ্ছা, তারপরে আমরা শেষমেশ আমরা একটা কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করতে পারি। আচ্ছা, তাহলে কোশ্চেন নিয়েও আলোচনার সুযোগ আছে। ঠিক আছে, তাহলে যে আমরা প্রথমে আসি যে গাট। আচ্ছা, হোয়াট ইজ গাট? গাট একটা গাট, বা আমরা বলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অ্যাকচুয়ালি, এটাকে আমরা সামটাইমস গাট বলি। আচ্ছা, এটা এখন কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে? আচ্ছা, এটা যদি আমরা একটা ইয়াতে বলি, যে এক ধরনের এডুকেশনাল মানে ওয়ার্ড ইউজ করে বলি, তাহলে এটা বলা হয় যে ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন থেকে এটা আপ টু দ্য ক্লোয়াকাল মেমব্রেন এটা এক্সটেন্ড করে। এই দিস পোর্শন ইজ কল দ্য গাট। আচ্ছা, এখন কথা হলো গাটের কয়েকটা অংশ। আচ্ছা, যেহেতু আমরা এমব্রায়োলজি আলোচনা করছি, অ্যাডাল্টের নয়, সো এটা আসলে শুরু হয় কোথা থেকে? এটা ফ্যারিঞ্জিয়াল গাট থেকে শুরু হয় এবং হাইন গাট পর্যন্ত থাকে। আচ্ছা, ফ্যারিঞ্জিয়াল গাট ইজ আ নিউ টার্ম আই থিঙ্ক আপনাদের জন্য। মেইনলি আপনারা ফোর গাট, মিড গাট, হাইন গাট নিয়েই বেশি জানেন, সেটাও আমি জানি। তাহলে এটা এক্সটেনশনটা একটু বলে দেই, যে ফ্যারিঞ্জিয়াল গাটটা অ্যাকচুয়ালি ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন থেকে আপ টু দ্য ফ্যারিংস, মানে ফ্যারিংসের পুরো অংশ, মানে ইসোফেগাস পর্যন্ত, আপ টু দ্য ইসোফেগাস। যখন থেকে ইসোফেগাস শুরু হয়েছে, ইসোফেগাস থেকে আপ টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, দ্য মেজো ডিওডেনাল প্যাপিলা, এই পোর্শনটা আপনারা জানেন যে এটা ফোরগাট। তারপর মেজো ডিওডেনাল প্যাপিলা যে পোর্শন, সেখান থেকে আপ টু দ্য আইলিওসিকাল জাংশন ইজ দ্য আপ টু দ্য ট্রান্সভার্স কোলন, আপ টু দ্য ট্রান্সভার্স কোলনের যে রাইট 2/3 এবং লেফট 1/3 যে জাংশন আছে, এই পর্যন্ত আসে মিড গাট। কেন এটার বেসিসটা আমি আলোচনা করব, এবং হাইন্ড গাটটা rest of the portion up to the pectinate line. So this is the hind gut, and below the pectinate line it is the এটা যে স্কিনের ডেভেলপমেন্টাল কম্পোনেন্টস এখানে থাকে, সো এটা ডেভেলপ করে একটু ডিফারেন্টলি। আচ্ছা, তারপরে আসেন এখন ফ্যারিঞ্জিয়াল গাট গিভস রাইজ টু কি ফ্যারিঞ্জিয়াল গাট থেকে আসে, দ্য ফ্যারিংস ইটসেলফ অ্যান্ড রিলেটেড গ্ল্যান্ডস। তার মানে জাস্ট ফ্যারিংসটাই ফ্যারিঞ্জিয়াল গাট। ফ্যারিংসের পরে যখন আমরা ফ্যারিংসের কন্টিনিউয়েশন যখন হবে ওরোফ্যারিংস, দেন আমরা যখন ইসোফেগাসে আসলাম, দেন আমাদের ফ্যারিঞ্জিয়াল গাট কিন্তু শেষ। তার মানে রেস্ট অফ দ্য পোর্শনের ডেভেলপমেন্ট যেভাবে আমরা বলেছি সেটাই। আচ্ছা,
এখন কথা হচ্ছে এটার একটা বেসিক তো অবশ্যই আছে যে কেন এটা ভাগ করলো, একটা রিজন তো আছে। এটা মেইনলি দ্য আর্টারিয়াল সাপ্লাইটার কার উপর ভিত্তি করে এটাকে ভাগ করা যায়। যেমন ফোর গাট, এটা সিলিয়াক ট্র্যাঙ্ক দিয়ে অ্যাকচুয়ালি সাপ্লাই পায় এবং যে পর্যন্ত আমি বলছি এই পর্যন্ত। তারপর মিড গাটটা সাপ্লাই পায় সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এবং হাইন গাটটা পাচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। আপনারা একটু চিত্রটা দেখেন, দেখেন এই যে ফোর গাটের অংশ যেটা আছে, যেমন এই যে উপরের দিকে দেখা গোল চিহ্ন দিয়েছি, এখানে দেখেন সিলিয়াক আর্টারি দিয়ে সাপ্লাই পাচ্ছে, এইখানে সাপ্লাই পাচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক, অ্যান্ড এই হেয়ার এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি হাইন গাটে সাপ্লাই হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা যদি একটু এক্সটেন্ড করি তাহলে এই তিনটা জিনিস আমাদের খুব বেসিক জানতেই হবে। সো আমরা জানলাম। আচ্ছা, এখন কথা হলো আমাদের ইম্পর্টেন্ট আজকে একটা বিষয়, সেটা হচ্ছে যে রোটেশন। আচ্ছা, দিস ইজ নট এ রোটেশন অফ দ্য এফসিপিএস এক্সাম হয়েছে আপনি চান্স পাইছেন বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে বেড়াচ্ছেন, এরকম রোটেশন না। এটা হচ্ছে গাটের রোটেশন। আচ্ছা, গাটটা রোটেশনটা কিন্তু খুব ইন্টারেস্টিংলি এটা ডিফারেন্ট একটা ওয়েতে হয়। যেমন ধরেন গাট সবসময় একই পজিশনে থাকে না, এবং আমাদের যখন এমব্রায়োলজিক্যালি আমরা যখন ডেভেলপ করেছি পেটের ভিতরে, তখন আমরা যত বড় হয়েছি আমাদের আকৃতি পরিবর্তন হয়েছে, স্পেস বাড়ছে, তখন ডেভেলপমেন্টাল একটা চেঞ্জ হয়েছে। তার মানে আমরা গ্র্যাজুয়ালি বড় হয়েছি। সো আমাদের শরীরের মধ্যে আমাদের থিকনেসটা কিন্তু আগে কম ছিল, গ্র্যাজুয়ালি থিকনেসটা বাড়ছে। সো রোটেশন হয়েছে। তো স্পেশালি দ্য গাটের মধ্যে যে এক ধরনের রোটেশন হয়, মানে সে তার অবস্থান পরিবর্তন করছে। এখন এই জিনিসটা জানার প্রয়োজনীয়তা আছে, এটা ক্লিনিক্যাল একটা ইম্পর্টেন্স আছে। কেন আমরা জানবো? আমাদের সার্জিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা যখন যাব বা আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন কোনো অ্যাডমিশন পরীক্ষা দিব, এই কোয়েশ্চেনগুলো আসে। সো এটা নিয়ে আমরা এই জন্য আলোচনা করছি, কারণ এটা নিয়ে কনসেপশন সবার ক্লিয়ার থাকে না। And what are the rotations occur during embryonal period? আচ্ছা, তাহলে রোটেশন যদি আমরা শুরু করি প্রথম থেকে, তাহলে আরো অনেক ধরনের রোটেশন আছে। আজকে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোটেশনটা নিয়ে স্পেশালি বলছি। সেটা হচ্ছে যে প্রথমে ফোরগাটে রোটেশন হয়। আচ্ছা, ফোরগাটের রোটেশনটা কিভাবে হয়? ফোরগাটের অংশ কিন্তু স্টোমাক, সো স্টোমাকের রোটেশন বুঝলে ফোরগাটটা বোঝা যায়। আচ্ছা, এখন নেক্সট ব্যাপারটা হলো যে দিস ইজ এ পিকচার, একটা ছবি আপনি দেখতে পাচ্ছেন। এই ছবিতে দেখা যাচ্ছে যে স্টোমাকের একটা চিত্র দেওয়া আছে। স্টোমাক কিন্তু আসলে একদম শুরুতেই যে অবস্থায় থাকে এটা কিন্তু একটা ইলংগেটেড একটা স্ট্রাকচার হিসেবে থাকে। আচ্ছা, ইলংগেটেড স্ট্রাকচার থাকে, কিন্তু গ্র্যাজুয়ালি এটা কি হয়, রোটেট করে। আমাদের বডিতে যদি আমরা অ্যাডাল্ট বডিতে দেখি স্টোমাকটা কি পজিশনে থাকে একটু দেখেন। যে এখানে যদি আমি বলি, এটা হচ্ছে যে একদম প্রিলিমিনারি স্টেজে এটা থাকে, তারপরে গ্র্যাজুয়ালি এটা লঙ্গিটিউডাল এক্সিস বরাবর রোটেশন হয়, লঙ্গিটিউডাল এক্সিসে রোটেশনটা হয়। আচ্ছা, প্রথমে রোটেশনটা কি হয়, লঙ্গিটিউডাল এক্সিসে রোটেশন। আচ্ছা, তারপরে সেই জন্য দেখা যায় অ্যান্টেরিয়র বর্ডার যেটা থাকে এটা চলে যাচ্ছে হলো রাইট সাইডে, পোস্টেরিয়র যেটা এটা লেফটে চলে আসে, ফলে অ্যান্টেরিয়রটা হয়ে যায় লেজার কার্ভেচার অ্যান্ড দ্য পোস্টেরিয়র ওয়ান ইজ বিকাম দ্য গ্রেটার কার্ভেচার। সো আপনি যদি নিচের চিত্রটা দেখেন, কিন্তু তারপরে রোটেশন শেষ হয় না। তারপর রোটেশনটা কি হয়, এটা চেঞ্জ হলো পজিশন, বর্ডার চেঞ্জ, তারপরের পজিশনে হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সিসে রোটেশন হয়। এর ফলে দেখা যায় যখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রোটেশন হচ্ছে, তখন দেখা যায় যে সারফেসটা লেফটে থাকে সেটা, যে সারফেসটা লেফটে থাকে সেটা অ্যান্টেরিয়রলি চলে আসছে, দিস ওয়ান। তার মানে ইট বিকামস দ্য ভেন্ট্রাল সারফেস, অ্যান্ড দ্য যেটা যে সারফেসটা রাইট সাইডে থাকে সেটা পোস্টেরিয়রলি চলে যাচ্ছে। ওকে, দেন ইট বিকামস দ্য ডর্সাল সারফেস। তাহলে আমাদের এই যে আমরা স্টোমাকের যে রোটেশনাল প্রসেস, এটা আমরা একটু চিত্র দেখেও আমরা ক্লিয়ার হচ্ছি। তাহলে প্রথম গ্র্যাজুয়ালি এটা দুইটা এক্সিসে রোটেশন হয়, 90 ডিগ্রি রোটেশন হয়। তার মানে ফোর কাট আমাদের রোটেশনটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি রোটেশন। আচ্ছা, এখন নেক্সট যদি আমি বলি, আপনি এইটা চিত্র আরো দেখতে পারেন। আচ্ছা, এই চিত্র থেকেও দেখা যাচ্ছে যে উপরের দিকে যদি চিন্তা করেন, এখানে দুইটা সারফেস আছে, এটা হচ্ছে ডর্সাল, এটা ভেন্ট্রাল সারফেস। আচ্ছা, এখন যদি আমি বলি যে বর্ডারের কথা চিন্তা করেন, যে এটা যখন রোটেশন হয়
তখন দিস পোর্শনটা পিছন দিকে ডরসালি চলে যাচ্ছে এবং এই পোর্শনটা ভেন্ট্রালিস এটা চলে আসছে উপরের দিকে। ফলে দেখা যায় যে আমাদের যদি আমরা নার্ভ সাপ্লাইয়ের কথাও চিন্তা করি স্টোমাকে, আপনি খেয়াল করেন যে পোস্টেরিয়রলি সারফেসটা আসলে গ্যাস্ট্রিক যেটা সাপ্লাই পায় এটা হচ্ছে posterior gastric nerve. It's part of the vagus nerve. Anterior portion is supplied by the anterior gastric nerve. তার মানে রোটেশনের কারণে আমাদের নার্ভ সাপ্লাই যেটা প্রথমে ডেভেলপমেন্টালি একদম বিগিনিংয়ে যেটা থাকে পরবর্তীতে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে অলরেডি আপনি বুঝতে পারছেন সারফেসগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলছি। আচ্ছা, তাহলে এখানে জাস্ট আমরা এটাই বলেছি যে কিভাবে রোটেশনটা হয়। তাহলে স্টোমাকের রোটেশনটা কিন্তু একটা 90 ডিগ্রি রোটেশন বলছি, বাট এটা এই রোটেশনটা হয় হচ্ছে রোটেটস ক্লকওয়াইজ অ্যারাউন্ড দিস লং অ্যাক্সিস। ওকে, দেন আমরা এখন একটা রোটেশনে কিভাবে হচ্ছে রোটেশনটা এটার আমরা একটা অ্যানিমেশন আমরা দেখতে পারি। হ্যাঁ, সো লেটস গো। আচ্ছা, একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে কিভাবে রোটেশন হচ্ছে। একটু যদি দেখেন এটা মাল্টিপল রোটেশন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন যে প্রথমের দিকে রোটেশনের মানে প্রথমে এই রোটেশনটা কি অবস্থায় ছিল, এটা একদম ইলংগেটেড একটা অবস্থায় প্রথমে চিত্রটা অ্যান্টিও পোস্টেরিয়রলি দেখে ইলংগেটেড অবস্থায়, এবং ল্যাটারাল ভিউতে আমরা যদি দেখি যে একটা পোর্শন যেটা সাপ্লাই হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, এই পোর্শনটা এটা কিন্তু আরো লম্বা হয়ে যাবে। আচ্ছা, লম্বা হলো, হ্যাঁ। আচ্ছা, লম্বা হওয়ার পরে এটা কিন্তু আম্বলিকাসের ভিতরে ঢুকে যায়। আচ্ছা, কিন্তু আমাদের মেইনলি এই চিত্রটা থেকে আমরা স্টমাকটা কি হয় এটা একটু দেখতে চাচ্ছি। একটু খেয়াল করেন যে উপরের দিকে স্টমাকটা তৈরি হলো, এবং স্টমাকটা কিন্তু প্রথমের দিকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে দেখেন এবং ল্যাটারাল ভিউতে দেখেন দুইটাতে। তাই স্টমাকটা কিন্তু পজিশনটা প্রথমে মানে হচ্ছে এটা ইলংগেটেড অবস্থা থাকে এবং গ্র্যাজুয়ালি কিন্তু এটা রোটেশন হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড তাহলে নেক্সটে আমরা যেতে পারি মিডগাট রোটেশন। স্টমাকের রোটেশন হওয়ার পরে আমাদের মিডগাটে একটা রোটেশন হবে। আচ্ছা, মিডগাটের রোটেশনটা কিভাবে হয় এটা আমরা দেখি। এই চিত্রটা আমরা অলরেডি বলেছি। আচ্ছা, এখন কোনো কারণে এখানে যদি রোটেশনের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানোমেলি তৈরি হতে পারে। আচ্ছা, রোটেশনের প্রবলেম হলে অ্যানোমেলি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, তাহলে আমরা একটা চিত্র দেখছি, এই চিত্রতে আমাদের মিডগাট রোটেশনটা কিভাবে হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। Rotation of the midgut happens during the second month of intrauterine life. This is the gastrointestinal tract, consisting of the foregut, the hindgut, and the midgut. The midgut is continuous with the vitelline duct, or yolk stalk, which later becomes obliterated. Here's the aorta. Here are the three arteries that supply the GI tract: the celiac for the foregut, the inferior mesenteric for the hindgut, and the superior mesenteric for the midgut. As the midgut develops, it protrudes into the body stalk, forming a loop, with the superior mesenteric artery forming the axis of the loop. As it protrudes, the midgut loop makes a quarter turn counterclockwise, so its distal part is to the left and its proximal part is to the right. The distal part of the loop develops a bulge that will become the cecum, and the proximal part of the loop becomes quite convoluted. During the time these changes are happening, the body continues to grow, and the abdominal cavity becomes large enough to allow the midgut to return. The proximal part of the loop returns first. It passes under the distal part and over to the left. That's towards us in this view. The distal part of the loop returns last. It passes in front of the proximal part and ends up over to the right. Let's look at the same sequence of events from in front and somewhat to the left, so that we can understand how these changes produce a rotation of the midgut. Here's the midgut loop,
protruding towards us and making its first quarter turn counterclockwise. A bulge appears for the cecum, and the proximal part of the loop becomes convoluted. The abdomen becomes larger, and the proximal limb of the loop returns. It passes under the distal limb, in effect making another quarter turn counterclockwise. Then the distal limb returns, completing the third quarter turn. This proximal part of the midgut, the distal duodenum, ends up behind this distal part of the midgut, the proximal transverse colon. Rotation of the midgut ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটা জিনিস একদম শেষে যদি আমরা এই চিত্রটাতে এসে অপেক্ষা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখবেন যে ট্রান্সভার্স কোলন যে পোর্শনটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিওডেনামের সামনে থাকছে। রোটেশন হয়ে শেষ পর্যন্ত ট্রান্সভার্স কোলনটা ফ্রন্টে চলে আসবে, সিকামটা হচ্ছে রাইট সাইডে চলে যাচ্ছে, যেখানে আইলিসিক্যাল জাংশন দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন কোনো কারণে যদি রোটেশনে কোনো প্রবলেম হয় তাহলে কি ধরনের অবস্থা সিচুয়েশন হয়? তাহলে যদি রোটেশনটা কোনো কারণে অ্যাবনর্মাল রোটেশন হয় তাহলে হচ্ছে এখানে কি হবে, ম্যাল রোটেশন। দেন আমরা এটাকে বলছি, যখন এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে আমরা এটাকে বলি ম্যাল রোটেশন। আচ্ছা, তাহলে দেখেন যে রোটেশনাল, আমরা যদি চিত্রটা যদি দেখা যায় তাহলে আমাদের আরেকটা চিত্র আছে, এখানে আরেকটু ক্লিয়ার করা যাবে। দেখেন এখানে খেয়াল রোটেশনটা কিভাবে হচ্ছে। মিড গার্ডে আমাদের রোটেশনটা 90 ডিগ্রি রোটেশন হয়, সরি এটা হচ্ছে 270 ডিগ্রি রোটেশন হয়। প্রথমে 90 ডিগ্রি হয়, তারপরে এটা কিন্তু আম্বলিকাসের ভিতরে এক্সটেন্ড করে, ভিতরে চলে আসে, মানে হচ্ছে প্রোট্রুড অ্যান্টেরিয়রলি, এই যে 270 ডিগ্রি রোটেশন হয়। হওয়ার পরে লাস্ট যখন 180 পরে 270 রোটেশন দেখেন, তখন সিকামটা কিন্তু রাইটে চলে যাচ্ছে। আচ্ছা, কোনো কারণে এখন একটু চিন্তা করে দেখেন, সিকামটা রাইট সাইডে আসছে। এখন ধরেন যে কোনো কারণে যদি রোটেশনটা হলো না, ফাইন। আচ্ছা, কোনো কারণে যদি রোটেশন না হয় তাহলে কি হতে পারে এটা আমরা একটু দেখছি। তাহলে নন রোটেশন হচ্ছে যে দ্য মিড গার্ড ফেইলস টু রোটেট অ্যাট অল, কোনোভাবে কোনো ধরনের রোটেশনই হয় নাই, রেজাল্টিং ইন দ্য সিকাম বিং লোকেটেড ইন দ্য লেফট আপার অ্যাবডোমেন। সিকাম তখন লেফটে আপার অ্যাবডোমেনে রয়ে যাবে। আচ্ছা, ইনকমপ্লিট রোটেশন হলে দ্য মিড গার্ড রোটেটস পার্শিয়ালি উইথ দ্য সিকাম লোকেটেড ইন দ্য রাইট আপার অ্যাবডোমেন and the duodenojejunal junction in the left upper abdomen। তাহলে বুঝতে পারছে যে ইনকমপ্লিট রোটেশন হলে সিকামটা রাইট আপার অ্যাবডোমেনে থাকবে, যেখানে লোয়ার অ্যাবডোমেন রাইট লোয়ার অ্যাবডোমেনে থাকার কথা সেখানে আপার অ্যাবডোমেনে সিকাম থাকবে। নন রোটেশন হলে সিকামটা লেফটে থাকবে, রাইটে তো যাবেই না। আর রিভার্স রোটেশন যদি হয় তাহলে কি হবে, উল্টা রোটেশন। মানে নর্মালি রোটেশনটা হয় হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু আমাদের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে রোটেশনটা হয় হলো রাইট, এটা হচ্ছে রোটেশনটা হচ্ছে সবসময় দেখা যায় যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। আচ্ছা, কোনো কারণে যদি এটা ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে কি হবে, এক ধরনের ম্যাল পজিশন অফ দ্য ইন্টেস্টাইন ডেভেলপ। আচ্ছা, ম্যাল পজিশন ডেভেলপমেন্টে কারণে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে, যেমন হচ্ছে যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ভালভুলাস, এছাড়াও অনেক ধরনের মানে কনজেনিটাল অ্যাবনর্মালিটি এবং অ্যানোমালিস তৈরি হতে পারে। আফটার বার্থ অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, বাচ্চার অপারেশন লাগতে পারে। সো ইটস এ ক্রিটিক্যাল সিচুয়েশন। সো আমরা ভিডিও থেকে দেখলাম তাহলে গাটে রোটেশন, মিড গাটে রোটেশন হয় হচ্ছে 270 ডিগ্রি, এবং ফোর গাটে রোটেশন স্টোমাক থেকে আমরা দেখলাম যে একটা অ্যাক্সিসে রোটেশন, দুইটা অ্যাক্সিসে রোটেশন হয়, বাট স্পেশালি রোটেশন 90 ডিগ্রি বেশি হয় না, এবং ইটস এ ক্লকওয়াইজ রোটেশন। দেন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে প্যানক্রিয়াটিক রোটেশন কিভাবে হচ্ছে। আচ্ছা, প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টালি আমরা জানি যে প্যানক্রিয়াস ডেভেলপ করে দুইটা বার্থ থেকে, এবং প্যানক্রিয়াস ডেভেলপমেন্টালি এটা কিন্তু মেজর ডিওডেনাল প্যাপিলাতে ওপেন করে। সো প্যানক্রিয়াস ইজ ডেভেলপমেন্টালি ইজ এ পার্ট অফ দ্য ফোরগাট, এবং মনে রাখতে হবে যে দুইটা জিনিস থেকে ডেভেলপ করছে, একটা হলো ভেন্ট্রাল বার্ড অ্যান্ড দ্য ডরসাল বার্ড। পজিশনটা কিভাবে থাকে আমরা একটু দেখে নিচ্ছি।
দিস ইজ দ্য প্রসেস। আপনি খেয়াল করেন ভেন্ট্রালটা হচ্ছে দেখা যাচ্ছে এটা রাইট সাইডে ভেন্ট্রাল বার্ড এবং লেফটে ডর্সাল বার্ড দেখা যাচ্ছে। যখন রোটেশন হলো গাটটা পুরোটা তখন ভেন্ট্রালটা ভেন্ট্রাল ডর্সাল একই পাশে চলে আসে। কমন বাইল ডাক্ট একটু চিত্রটা দেখলে আমরা বুঝতে পারছি। আমরা চিত্রটা ডিসক্রাইব করছি। দেখুন এই যে ভেন্ট্রাল বার্ড এখানে দেখা যাচ্ছে, এটা ডর্সাল বার্ড দেখা যাচ্ছে। আচ্ছা, পরবর্তীতে রোটেশনের পরে এটা এক সাইডে চলে আসলো এবং মেজর বার্ড কোনটা হবে এটাও আমরা বলে দিই। আচ্ছা, নেক্সটে যদি আমরা যাই, দেখেন যে নেক্সটের চিত্রটা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে হেয়ার বোথ প্যানক্রিয়াটিক ডাক্ট কিন্তু বোথ এক সাইডে চলে আসছে। এক সাইডে আমাদের প্যানক্রিয়াটিক ডাক্টগুলো দেখা যাচ্ছে। একটা হলো যে যেটা একদম উপর দিয়ে গেছে, এটাকে যেখানে ওপেন করছে এটাকে বলা হয়, এটাই কিন্তু অ্যাক্সেসরি ডাক্ট, এবং যেখানে নিচের পোর্শনটা এটাই কিন্তু আসল, এবং এই আসল ডাক্টটাই কিন্তু নিচের দিকে থাকে। এবং পরের চিত্রে আমরা দেখতে পারবো যে উপরের ডাক্টটা এসে নিচের ডাক্টে মিলিত হয়, ঠিক আছে। এবং স্মল একটা ডাক্ট উপরে অনেক সময় ওপেন করা অবস্থায় থাকে, কিন্তু মেইন ডাক্ট কিন্তু এই যে যেখানে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, এটাকে এইখানে যেটা আসছে এটাই হলো মেইন ডাক্ট। সো নেক্সট আমরা নেক্সটের চিত্রটা একটু দেখছি যে এটা আসলে কি অবস্থায় আছে। আচ্ছা, এই চিত্রটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে দুইটা ডাক একসাথে ওপেন করেছে। ওপেন করার পরে এবং হচ্ছে এটা এটা যেখানে ওপেন করেছে এটার নাম হচ্ছে বোথ ডাক যেখানে ওপেন করছে এটার নাম হচ্ছে মেজর ডিওডেনাল প্যাপিলা। এখানে কিন্তু একটা স্ফিংটারিক অ্যাকশন থাকে যে এখানে স্ফিংটার কাজ করতে পারে, এবং হচ্ছে এখানে সবসময় এটা ওপেন হয় না। এটার রিজন আছে, যখন ফুড পার্টিকেলস আসছে, যখন স্টিমুলেটেড হয়, তখন হচ্ছে যে এটা ফিজিওলজিতেও আছে, আপনারা পড়েছেন যে দুই ধরনের প্রসেস আছে যেখানে এটা ওপেন হয়। সো প্যানক্রিয়াটিক ডাক্ট আমরা এটা বুঝতে পারলাম। সো থ্যাংক ইউ। আর নেক্সট আমরা যদি বলি কিছু, তাহলে শেষ পর্যন্ত যেটা হয় পজিশন, এটা টোটাল পজিশনটাই হচ্ছে এইভাবে ওপেন করে। তাহলে হচ্ছে আপার এবং লোয়ার দুইটা পোর্শন, এটা অ্যাক্সেসরি ডাক্ট, এটা মেজর ডিওডেনাল প্যাপিলাতে ওপেন করছে, এবং ভেন্ট্রাল পোর্শন যেটা আছে সেটা সেটা কিসে পরিণত হচ্ছে খেয়াল করেন। এটা হচ্ছে আনসিনের প্রসেস, যেটা ভেন্ট্রাল থেকে অ্যাকচুয়ালি আসে এবং পোর্শন অফ দ্য হেড ইট ইজ ফর্ম, এটা ফর্ম করছে। আর হচ্ছে ডর্সাল যে বারটা থাকে সেখান থেকে প্যানক্রিয়াসের মেইন বডিটা আসে। সো আমরা এই জিনিসটাও ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে নেক্সট আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি যে কি ধরনের কোয়েশ্চেন আসলে ইম্পর্টেন্ট আমাদের এই টপিকগুলোর উপরে। যে প্রথমে একটা কোয়েশ্চেন দেখেন, embryological structure gives rise to the epithelium of the liver and the pancreas। আচ্ছা, তাহলে এমব্রিওলজিক্যালি আমাদের লাইনিং এপিথেলিয়াম অফ দ্য লিভার যেগুলো আছে এগুলো কোথা থেকে আসছে, এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, সো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, লিভার এবং প্যানক্রিয়াস যেহেতু আমি আগেই বলেছি যে এগুলো ফোরগার্ডের পার্ট, সো এদের লাইনিং এপিথেলিয়ামটা ফোরগার্ড থেকে আসবে, এটাই স্বাভাবিক। সো এটাই হয়েছে। সো থ্যাংক ইউ। দ্য নেক্সট ওয়ান হচ্ছে যে এমব্রায়োলজিক্যাল অরিজিন অফ দ্য ডিওডেনাম প্রক্সিমাল টু দ্য মেজর ডিওডেনাল প্যাপিলা। আমরা বলেছি অলরেডি যে ডিওডেনামে মেজর ডিওডেনাল প্যাপিলা পর্যন্ত পোর্শনটা ফোরগার্ড এবং পরের অংশটা মিডগার্ড থেকে আসে। পরের কোশ্চেনে দেখেন মিডগার্ডের রোটেশন 270 ডিগ্রি, কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন ডিউরিং দ্য ডেভেলপমেন্ট। তাহলে ম্যাল রোটেশন অফ দ্য গার্ড কখন, যদি কোনো কারণে এটা বলছে কোশ্চেনটা, which congenital anomaly result from failure of the midgut to complete its 270 degree counterclockwise rotation during development। তাহলে কি হবে, ম্যাল রোটেশন হতে পারে, টুইস্টিং হতে পারে, অ্যাবনর্মাল পেরিটোনিয়াল ব্যান্ডস, এছাড়াও অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে। নেক্সটলি আমি যদি বলি হোয়াট ইজ দ্য এমব্রায়োলজিক্যাল বেসিস অফ দ্য মেকেলস ডাইভার্টিকুলাম, যদি আমি বলি দিস ইজ দ্য পারসিস্টেন্স অফ দি ভিটালিয়ান ইন্টেস্টিনাল ডাক্ট। আপনারা জানেন যে ইট ইজ দ্য রুল অফ টু আছে, যে ইট ইজ এ ট্রু ডাইভার্টিকুলাম অ্যান্ড হচ্ছে এটা 2 feet ফ্রম আইলুসিকাল ভালভ থাকে রুল অফ। এটা কিন্তু পারসিস্ট করলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন এবং
ব্লিডিং এবং ম্যানিফেস্টেশন আসে, যেগুলো আপনারা আন্ডারগ্রাজুয়েট লেভেলে এমবিবিএস ওটা পড়ে আসছেন। তো এটাই হচ্ছে বিষয়। মেকাস ডাইভার্টিকুলামটা তাহলে একটা এমব্রায়োলজিক্যাল বেসিস আছে। মিডগার্ডের যদি কমিউনিকেশনটা পারসিস্ট করে থাকে তাহলে, এছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন রোটেশনটা যদি না হয় বা রোটেশন যদি অ্যাবনর্মালিটি তৈরি হয়, তাহলে কিন্তু অনেক সময় এটা এক ধরনের হার্নিয়েশন হয়। হার্নিয়েশনটা হচ্ছে যে প্রথমে গার্ডটা কিন্তু বড় হওয়ার সাথে সাথে এটা সামনের দিকে চলে যায়, প্রোট্রুশন হয়, আম্বলিকাসের ভিতরে ঢুকে যায় যখন পেটের ভিতরে বাবু থাকে, কিন্তু গ্র্যাজুয়ালি এটা আবার ফেরত আসে। আচ্ছা, কোনো কারণে যদি এটা প্রোট্রুড করে রয়ে যায় তাহলে কিন্তু এটা এক ধরনের হার্নিয়েশন থাকে। আপনি খেয়াল করে দেখবেন কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আম্বলিক্যাল হার্নিয়া পাওয়া যায়। এটা জন্মের পরে আমরা বলি যে 2 বছরের মধ্যে যদি ভালো না হয় তখন অপারেশনের প্রয়োজন হয়, কিন্তু 2 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়, কারণ এটা যখন পেটের যখন সাইজটা আবার বাচ্চার বড় হয়, যখন অ্যাকোমোডেট করার মতো যথেষ্ট স্পেস তৈরি হয়, তখন কিন্তু এটা আবার আগের অবস্থায় চলে আসে। দ্য নেক্সট ওয়ান, অ্যানাদার ওয়ান, অ্যান্ড which part of the gastrointestinal tract is derived from both the foregut and midgut? It's a tricky question, everyone knows, so I will not discuss it. And আপনাদেরকে প্রথমেই বলছি যে এমব্রায়োলজিতে রোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে গাটের রোটেশনগুলা, এবং এক্সটেন্ড কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে, লাইনিং এপিথেলিয়াম কোথা থেকে ডেভেলপ হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা ফার্দার ক্লাসে আরও বেশি ডিসকাস করব, তবে আজকে যেটা ইম্পর্টেন্ট, আপনারা একটা ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করবেন যে এর মাধ্যমে যে কিভাবে গাটের রোটেশনগুলো হচ্ছে, যদি রোটেশন না হয় তাহলে কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে।